প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় বর্তমান রাজনীতি। আর আজকের আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন নাজিম উদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আমাদের সঙ্গে রয়েছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাদের দুজনকেই স্বাগত। আমি আলোচনার জন্য প্রথমেই নাজিম উদ্দিন আলম আপনার কাছে যেতে চাই। সরকার পরিবর্তনের পর আপনারা স্বস্তিতে রয়েছেন, এখন গ্রেপ্তার আতঙ্ক নেই, মামলার আতঙ্ক নেই, কিংবা রাজনৈতিক সমাবেশ করার সময় হামলার আতঙ্ক নেই। এই পরিবর্তনগুলো ছাড়া আসলে কোন পরিবর্তনগুলো আপনার চোখে পড়ছে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সহ আলোচক, বরিষ্ঠ কণ্ঠস্বর, চলমান আন্দোলনের একজন সাহসী নেতা, তাকে আমি শুভেচ্ছা জানাই, জোনায়েদ সাকি, এবং যারা আমাদের আজকে আলোচনা শুনছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে দীর্ঘদিনের আমাদের অনেক প্রচেষ্টা, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক জেল জুলুম, হামলা মামলা, গুম খুম, অনেক আন্দোলনের মধ্য দিয়ে, পরবর্তীতে কোঠাবিরোধী আন্দোলন, পরবর্তীতে এক দফা আন্দোলন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, জনগণের প্রত্যাশা অনুযায়ী যে কাজটি আমরা সফল হয়েছি, বিশেষ করে ফ্যাসিস্ট এই মাফিয়া সরকারকে আমরা বিদায় করতে পেরেছি। এই জন্য প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এবং সর্বপ্রথমে আমি গভীর শ্রদ্ধা জানাই বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন একেবারে গত 17 বছরে, এবং বিশেষ করে এই আপনার জুলাই আগস্টে 5ই আগস্ট পর্যন্ত যারা আত্মাহুতি দিয়েছেন এই আন্দোলনে, রাজপথে জীবন দিয়েছেন, তাদের বিদায় আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং যারা আহত আছেন, এখনও অনেক হাসপাতালে আছেন, কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতা কামনা করছি, যাতে তারা আবার খুব আগের মতো তাদের সুন্দরভাবে তাদের জীবন যাপন করতে পারে, আমাদের মাঝে ফিরে আসতে পারে। সেজন্য আমি আল্লাহর কাছে আবেদন রাখছি। আপনি যেটা বলছেন যে আসলে এখন আমাদের একটা সবচেয়ে বড় অর্জন যে আমরা এখন একটু শান্তিতে বাড়িতে ঘুমাতে পারি, যে আমাকে কেউ গ্রেপ্তার করতে আসবে না, বা ভয় ভীতি গুম করতে আসবে না। একটু চলাফেরা শান্তিতে আমরা চলাফেরা করতে পারি, শান্তিতে ঘুমাতে পারি। সবসময় আগে আতঙ্কে ছিলাম গত 17 বছর, বিভিন্ন মামলা হামলার বিভিন্নভাবে অনেকবার গ্রেপ্তার হয়েছি। আমাকে 2012 সালে সাভার আমিন বাজারে আমাকে আমার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী পুলিশ আমাকে গুলি করেছিল। আমার লিভারে কিন্তু গুলি এখনো। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সার্বিক তত্ত্বাবধানে আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে আছি। আমার আসলে কবরেই থাকার কথা। মহান আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে এবং আপনার এখানে উপস্থিত হতে পেরেছি। লাখো কোটি শুকরিয়া। আপনারা জানেন যে এই আন্দোলনটা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা। এখানে আমি এটা বলবো না যে শুধুমাত্র আমাদেরই কৃতিত্ব, বিএনপি অথবা জামাত অথবা হেফাজত, কারো এককভাবে কৃতিত্ব দাবি করতে আমরা পারি না, উচিত না। এটা সম্মিলিত। যেমনিভাবে এককভাবে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ, তারা সবসময় বলে যে এই দেশ আমার, স্বাধীনতা করছে আমার পিতা, এই দম্ভ অহংকার তারা অতীতেও করেছে, আমরা দেখেছি। আমরা কিন্তু এখন কি সেই জায়গা থেকে বের হচ্ছে কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিগত সরকারের সময় যে অভিযোগগুলো ছিল, যে যেমন ধরেন চাঁদাবাজি কিংবা সিন্ডিকেট, এই প্রথাগুলো কি ভাঙছে, নাকি সরকার পরিবর্তনের পর কিছু লোক সরে গিয়ে আবার সেই শূন্যস্থানে অন্য লোকরা বসে গেছে? এখানে এই আন্দোলনে ছাত্রদের যেমন ঐতিহাসিক ভূমিকা, অবশ্যই এটা অনস্বীকার্য। তবে এখানে আমাদের সাথে যারা আন্দোলনে ছিল,
হ্যাঁ, এখানে জুনায়েদ সাকি, মাহমুদুর মান্না ভাই, সাইফুল ভাই, কর্নেল অলি আহমেদ, আমাদের বিএনপি, জামাত, হেফাজত দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছে এবং আরও যারা বিরোধী দলে আছে, বিশেষ করে আপনার হেফাজত, তারপরে চরমনাই, সবাই কিন্তু এই আন্দোলনে ছিল। ছাত্রদের ভূমিকাটা কোঠাবিরোধী আন্দোলনের এই যে সামনে আসছে, সেখানে আমাদের সকলের সম্মিলিত একটা সমর্থন ছিল এবং এটা দীর্ঘদিন আন্দোলনের ফলেই কিন্তু একটা বিস্ফোরণ করছে। একটা জিনিস মনে রাখতে হবে, 90তে ছিল যেমন ছাত্র গণ অভ্যুত্থান, এটা কিন্তু গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান আর ছাত্র গণ অভ্যুত্থান কিন্তু ডিফারেন্ট। এটা স্বতঃস্ফূর্ত, সারা দেশ, সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা যেন কেউ এককভাবে কেউ কৃতিত্ব দাবি না করে, তাহলে কিন্তু ওই শেখ হাসিনার মতো দম্ভ, আওয়ামী লীগের মতো দম্ভ, ওই দম্ভটা যেন আমাদের ভিতরে কারণ দম্ভের জায়গায় যদি আমি ছোট্ট করে জানতে চাই, আমরা যেন ঐক্য থাকি, তাহলেই আমাদের যে সকলের ঐক্যের ফসল হিসাবে আজকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমাদের পূর্ণ সহযোগিতা করতে হবে। যেটা আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব 17 তারিখ জনসভায় যে কথা বলেছেন, ওই যে ঐতিহাসিক ভাষণ তার, যে বলেছেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। সুতরাং এখানে আমাদের ভিতরে যেন এমন কোনো আমরা নিজেরা কোনো কটাক্ষ না করি। যারাই আন্দোলনের শক্তি ছিল, ছাত্ররা, অপরাপর রাজনৈতিক দল, বিএনপি, জামাত, হেফাজত, এই জিনিসটা আমরা সবাই যেন সম্মিলিতভাবে এই সরকারকে আমরা সহযোগিতা করি। আমরা যেন একে অপরের বিভেদ সৃষ্টি না করি, কারো উপরে কটাক্ষ করে কথা না বলি, কাউকে আঘাত করে কথা না বলি, কাউকে অসম্মান করে কথা না বলি। তারা এমনভাবে করেছে, দেশনেত্রী বেগম খালেদা 3 বারের প্রধানমন্ত্রী কীভাবে অপমান করেছে মিথ্যা মামলা দিয়ে, কিভাবে তাকে সাজা দিল, কিভাবে চিকিৎসা দিতে বঞ্চিত করলো। এবং আপনি দেখেন ডক্টর ইউনূস একজন বিশ্ব বরেণ্য ব্যক্তি, তাকে কিভাবে অপমান করলো। সুতরাং এই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে, সেখান থেকে বেড়ে আসতে হবে, আমরা যেন সম্মানিত লোকদেরকে আমরা সম্মান দিতে পারি। আপনাকে ধন্যবাদ। আমি একটু জুনায়েদ সাকি আপনার কাছে যেতে চাই। প্রথমত আপনাকে অভিনন্দন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আপনার দল নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে। আমি যেটি জানতে চাই যে নাজিমউদ্দিন আলম যেটি বলছিলেন, সরকার পতন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। অতীতে যেই বিষয়গুলো উঠে আসতো, সিন্ডিকেট, তারপর চাঁদাবাজি, এই বিষয়গুলো কি বন্ধ হয়েছে, নাকি একটা গ্রুপ চলে গিয়ে অন্যরা এসে শূন্যস্থানটি পূরণ করেছে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ আলোচক ডাকসুর সাবেক এজিএস জনাব নাজিমউদ্দিন আলম, 90-এর ছাত্রগণ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, তিনি সহ, আপনি সহ যারা দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বাংলাদেশে এই 24-এ এসে একটা ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার একটা গণ অভ্যুত্থান দেখলাম। এটা তো ঠিকই যে এই আন্দোলন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনেকদিন ধরেই আন্দোলন চলছিল। বিশেষভাবে 2014 সালে যখন একটা তারা একতরফা নির্বাচন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে একেবারে রাষ্ট্রশক্তির উপরে পূর্ণ তাদের নিয়ন্ত্রণ কায়েম করলো এবং নানাভাবে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রকে লেলিয়ে দিয়ে জনগণকে বিভাজিত করে গুম, খুন, এইসবের অত্যাচারের মধ্য দিয়ে শাসন টিকিয়ে রাখতে চাইল এবং পুরো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে চুরি, দুর্নীতি, লুটপাটের ভাগবাটোয়ারা দিয়ে এই শাসনটাকে দীর্ঘস্থায়ী করতে চাইল। তার বিরুদ্ধে লড়াই কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের দিক থেকে, ছাত্রদের দিক থেকে নানাভাবেই লড়াই হয়েছে। জমিনটা ক্রমাগত প্রস্তুত হয়েছে এবং এরপরে এই কোটা সংস্কার আন্দোলন দ্বিতীয় দফায় যখন শুরু হলো, তার উপর যখন একই কায়দায় ওই বিভাজন সৃষ্টি করা, ওই তাদেরকে রাজাকার বলে গালি দেওয়া, ওই তাদের উপরে ছাত্রলীগ লেলিয়ে দেওয়া, তারপরে তাদের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গুলি করা, এইভাবে তারা ভেবেছিল যে বোধহয় এবারও তারা পার পেয়ে যাবে। কিন্তু আমাদের ছাত্ররা, বলবো যে বিশেষভাবে রংপুরে আবু সাঈদ যেভাবে বুকে গুলি নিয়ে এই তাদের ভয়ের যে রাজত্ব তৈরি করেছিল, তারা ভয়ের যে কৌশলটা ব্যবহার করেছিল, সেটাকে নস্যাৎ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। সারা দেশের ছাত্ররা একটা আবেগীয় বন্ধনে এক জায়গায় চলে এসছে, যেটা আমাদের আন্দোলন। এবং তারপরে 18 তারিখের শাটডাউনের পরে আমরা দেখলাম যে কমপ্লিট শাটডাউনের যে নির্বিচারে তারা হত্যা করলো এবং সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কিন্তু সারা দেশের মানুষ নেমে পড়েছেন, অভিভাবকরা, শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ। এবং 5 আগস্ট পর্যন্ত, এমনকি তারপরেও আমরা দেখেছি কিভাবে
এই সময়টাতে আপনাদেরও তো বড় ব্যাপক ভূমিকা ছিল। একটা হাজারো মানুষের মানে রক্তের উপর দাঁড়িয়ে এই অভ্যুত্থান তৈরি হয়েছে, এবং যেখানে ছাত্রদের নিঃসন্দেহে একটা অগ্রণী ভূমিকার জায়গা ছিল। এই আন্দোলন বাংলাদেশের সামনে একটা নতুন সম্ভাবনার জায়গা সৃষ্টি করেছে, যে আমাদের পুরনো রাজনৈতিক যে বন্দোবস্ত, এই বন্দোবস্ত একটা ফ্যাসিস্ট বন্দোবস্তের রূপ নিয়েছিল। যারা ক্ষমতায় থাকবে তারা সব কিছু দখল করে নেবে। ক্ষমতার বাইরে রাজনৈতিক দল হোক, সাধারণ মানুষ হোক, তারা সবাই তাদের জীবনের অস্তিত্বই শাসকদের দয়ার উপরে নির্ভরশীল হয়ে পড়বে। এই অবস্থাটা তারা তৈরি করেছেন। বিরোধী রাজনৈতিক দল নেতাদের বিরুদ্ধে গুম, খুন, মামলা, হামলা, আদালতের বারান্দায় মানে বছরের পর বছর দৌড়াতে থাকা, এই যে একটা ভয়ঙ্কর একটা সভা সমাবেশ করতে না কখন হামলা হবে। এমনকি ধরেন আমাদের দলের মতো একটা নতুন রাজনৈতিক দল যারা বিকশিত হচ্ছে, সংগ্রামে আছে, তাদেরকে নিবন্ধনটা না দিয়ে কিভাবে দাবিয়ে রাখা যায়। হামলা হয়েছে, বেধড়ক পিটিয়ে হামলা হয়েছে, সেটা তো সব রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হয়েছে, আমার উপরও হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে যেভাবে ছাত্রদেরকে হাসপাতালে গিয়ে পেটানো হলো, সেইটার আমরা যথেষ্ট বিরোধিতা করেছি। শেষ পর্যন্ত আমার নিজের উপরেও সেইটা হলো। 19 তারিখে আমরা যখন সকালবেলা সমাবেশ করি, প্রেস ক্লাবে মিছিল নিয়ে যেতে চাই, পুলিশ আমাদের উপরে ভয়ঙ্কর হামলা করেছে, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, লাঠি চার্জ। তো সেখানে আমি আহত হয়েছিলাম। সেই আহত হয়ে চিকিৎসা নিতে গিয়েছি সেই হাসপাতালে, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল মগবাজারে। সেখানে আমি প্রায় 50 জনের মতো এক ছাত্রলীগ যুবলীগ এসে তারা আমাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে মানে একটা প্রায় গণপিটুনির মতো পরিস্থিতি সৃষ্টি করেছে তারা। তো একটা ব্যাপকভাবে সম্মিলিত যে হামলা, এই ধরনের হামলা ছাত্রদের উপরে যেভাবে হয়েছে, ফলে নিজেদেরটা বলাটাই একটু সংকোচ বোধ করি। কারণ ছাত্রদের উপরে ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজে এবং এই আহতরা যারা গুলিবিদ্ধ হয়ে গেছেন তাদের চিকিৎসা দেওয়ার মানে দিতে তারা বাধা দিচ্ছে। এমনকি যার যে ওষুধটা দরকার সে ওষুধটাও ভুল লিখে দিয়েছে, যাতে ওই মানে ওইটার কোনো কার্যকারিতা না থাকে। অন্য হাসপাতালে গিয়ে সার্টিফিকেট, তার যখন প্রেসক্রিপশন দেখাচ্ছে, সেই প্রেসক্রিপশনে বলছে যে এইগুলো ওষুধ তো এটার জন্য না। তার মানে ভয়ঙ্কর রকমভাবে একটা মানে নির্যাতনের পরিবেশ তারা সৃষ্টি করেছিল। তো সেইটা মোকাবেলা করে যখন জনগণ, ছাত্র সমাজ এই বিজয় অর্জন করেছে, সেইটা বাংলাদেশের পুরনো ব্যবস্থা আর ফিরে যাওয়ার জন্য না। ফলে ফ্যাসিস্টের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থাটা কিন্তু এখনো আছে, এবং সেটা বদলটাই এখন এই দ্বিতীয় পর্বের লড়াই। এবং সেইখানে স্পষ্টতই ছাত্র জনতার ঘোষণা যে ওই যে চাঁদাবাজি, ওই যে দখলদারিত্ব, ওই যে নানাভাবে মানে মানুষের উপরে হামলা। এখন ধরুন গতকালকে যা মানে গত দিনে আমরা যেটা দেখলাম, যে আগের দিন রাতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন চোর সন্দেহে, চোর কিংবা তিনি মোবাইল চুরি করেছেন এই সন্দেহে তাকে গণপিটুনিতে হত্যা করা হলো, এবং জাহাঙ্গীরনগরে একজনকে হত্যা করা হলো। এই ধরনের হত্যাকাণ্ড, এই যে মানে আইন হাতে তুলে নিয়ে মানুষকে হত্যা করা, এটা তো ফ্যাসিস্টদের মানে ধরন। সেই জায়গাটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমাদেরকে এই সব বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো যে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি মাজারে হামলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে কিংবা মন্দিরে হামলা হচ্ছে, নারীদের উপরে হামলা হচ্ছে। আমি যে জিনিসটা বক্তব্যটা বলতে চাই, যে এই সবগুলো জিনিসকে মানে জানমালের নিরাপত্তা দেওয়া, স্থিতিশীলতা সরকারের দায়িত্ব। এবং এটা ঠিকই যে নানাভাবে অপশক্তিরা, ফ্যাসিস্টদের দোসররা নানাভাবে এখনো অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, কিন্তু কেবল এটা বলে আমরা শেষ করতে পারবো না। কিন্তু কারা করছে তাদেরকে চিহ্নিত করা দরকার, তাদের আইনের আওতায় আনা দরকার, বিচারের আওতায় আনা দরকার। কারণ এই বিচারহীনতাই যদি চলতে থাকে তাহলে তো আমরা পরিবর্তনের সূচনা করতে পারছি না। মানুষ দেখতে চায় পরিবর্তনের সূচনা হচ্ছে। ফলে কোথাও যদি চাঁদাবাজি হয়, কোথাও যদি দখলদারিত্ব হয়, এবং তারা যদি ভাবেন যে আগেরটাই চলবে, এই ক্ষেত্রে এই মেসেজ আমাদের রাজনৈতিক দলগুলো পরিষ্কারভাবে দিতে হবে যে এটা আর চলবে না। বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো। নাজিমউদ্দিন আলম, জোনায়েদ সাকিব যেটি বলছিলেন যে আপনারা মেসেজ দিচ্ছেন, তারপরও কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে হামলা কিংবা অগ্নিসংযোগ? হ্যাঁ, আমি বলি এটার জন্য তো সরকার অলরেডি আপনার সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামিয়েছে। যেহেতু পুলিশ আপনার এমন পুলিশ নিয়োগ দিয়েছিল তারা, যার জন্য গুলি করেছে অনেক কয়েক হাজার পুলিশ এখন যোগদান করতেছে না। পুলিশের মোরাল ডাউন হয়ে গিয়েছে।
তারা ঠিকমতো অ্যাক্টিভ না। তারপরে আপনার বিভিন্নভাবে এখন পুলিশকে মোটিভেট করে নামানো হচ্ছে। ইদানিং একটু মোটামুটি করতেছে, কাজ করতেছে, পুলিশ প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে, কিছু পুলিশ সদস্যকে বিচারের আওতায় আনা হয়েছে। হ্যাঁ, কিছু হচ্ছে। তো এখন যার ফলে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে, 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে আর সেনাবাহিনীকে। সেনাবাহিনী তো আপনার যেমন মনে করেন এই আন্দোলনের সেনাবাহিনীরও গৌরবোজ্জ্বল ভূমিকা, এদেরকেও আপনাকে সালাম করতে হবে। কারণ তারা যে ভূমিকাটা রেখেছে আপনার 3 তারিখে দরবার হলে, সেখানে সেনাবাহিনী অফিসাররা বলছে যে এটা আমাদের জব না, জনগণকে গুলি করা আমাদের কাজ না। এখানে কিন্তু সেনাবাহিনীরও ভূমিকা ছিল, অর্থাৎ সম্মিলিত একটা প্রচেষ্টা, এটা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। আপনি যেটা বলছেন যে কিছু ঘটনা ঘটছে, দখলবাজি, এটা সেটা, 17 বছর আপনি বিশ্বাস করবেন না, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য আমাদের বিভিন্ন নেতা কর্মীদের বা বিরোধী দলে যারা আছে তাদের ব্যবসা বাণিজ্য সব দখল করে নিয়েছে, কোনো ব্যবসা করতে দেয় না। এখন কি তারা এসে আবার দখল করছে ব্যবসা? এখন ব্যবসা যেহেতু বৈধ ব্যবসা ছিল আমাদের অনেকের ব্যাংক ছিল, ব্যাংক দখল করে নিছে এসালম। তো এরকম সেগুলো ঠিক আছে, কিন্তু বাস এখন যাদের দোকান, তারপরে মাছের ব্যবসা, গদি, এটা সেটা, এই সমস্ত জায়গায় দেখবেন তারা সব দখল করে নিছে। এখন যেহেতু তার ওখানে ব্যবসা ছিল, আওয়ামী লীগ 17 বছর তারা দখল করছে, এখন ন্যাচারালি যার ব্যবসা ছিল সে আবার ওখানে পুনর্দখলে যেতে চায়। এখন কি আপনারা পুনর্দখলে দখল করেছে, আপনারা আবার পুনর্দখলে যাচ্ছেন? তারটা না, তার যেটা ব্যবসা, তার তো বৈধ ব্যবসা যেটা, ওইটা কেড়ে নিয়েছিল 17 বছর, তো তার ব্যবসা সে ফিরে পাবে না। তার জমি, তার বাড়ি, আমার বাড়ি, আমার জমি যদি আপনি অবৈধভাবে দখল করে নেন, যেহেতু আপনি বিএনপি করছেন, সেক্ষেত্রে কিছু বিষয় সেখানে আইনগতভাবে যদি কাগজ, নিয়ম অনুযায়ী কি, কাগজ যার, জমি তার, কাগজ যার, দোকান তার, পেপার। আমরা যেটা দেখেছি যে কিছু বিষয় থাকে যেটা ধরেন আইনি প্রক্রিয়ায় অনেক কিছু সমাধান করা যায়, যেটি হওয়া উচিত। আমরা আবার এমনও দেখছি যে কারো বৈধ ব্যবসাও কিন্তু অনেকেই দখল করে নিচ্ছেন, গরুর খামার থেকে শুরু করে মাছের ব্যবসা। এই বিষয়গুলো নিয়ে এগুলো আমরা অ্যালাউ করতেছি না, কারণ এগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায় মিটিং করে আমাদের সমস্ত উপজেলার নেতাদেরকে সবাইকে কড়া নির্দেশ দিয়েছে, কোনো রকম কোনো বিশৃঙ্খলা, দখলবাজি, লুটপাট, অন্যায়ভাবে, অবৈধভাবে কোনো কিছু আমি অ্যালাউ করব না, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেবে। ইতিমধ্যে উনি সাংগঠনিক ব্যবস্থা অনেকের বিরুদ্ধে নিয়েছেন এবং এই জন্য তারা অনেক সতর্ক হয়ে গিয়েছে। এবং আমরা যারা বিভিন্ন জেলায়, উপজেলায় আমরা যারা দায়িত্বে আছি, আমরা খুব সতর্কভাবে আমাদের নেতার নির্দেশনা আমরা পৌঁছে দিচ্ছি। আমরা চেষ্টা করতেছি এবং আশা করি আরও নিয়ন্ত্রণে চলে আসবে এবং স্বাভাবিক পরিস্থিতি চলে আসবে। আর আমরা যদি ওই ধরনের কাজ করি, আমাদের মহাসচিব বলেছেন যে আমরা যদি আওয়ামী লীগের মতো একই কাজ করি ওই স্টাইলে, তাহলে আমাদের পরিণতি একই হবে। আপনাকে ধন্যবাদ। জোনায়েদ সাকি নাজিমউদ্দিন আলম বলছিলেন বিএনপি মহাসচিবের একটি বক্তব্যকে ঘিরে যে একই পরিণতি ভোগ করতে হবে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কি আসলে এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে? দেখুন, মানে একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেটা অভ্যুত্থান তো আরও হয়েছে, অভ্যুত্থান হয়েছে, কিন্তু এইবারের অভ্যুত্থানের একটা মানে বৈশিষ্ট্যগত দিকটা হচ্ছে যে ছাত্র জনতা এক ধরনের একটা নতুন স্পেস এবং একটা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের ছাত্র সমাজের মধ্যে এইভাবে একটা যে ঐক্য, এই ঐক্যটা আগে ভিন্ন ধরনের ছিল। 90-এর ছাত্র সংগঠনগুলোর, রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃত্বের মধ্যেই মূলত ছাত্র সমাজ ছিল। এবার ছাত্র সমাজের একটা যে ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যটা সরাসরি যে কেবল রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ কিংবা নেতৃত্বে আছে তা নয়, ছাত্রদের একটা আলাদা ছাত্র পরিচয় এই জায়গাটা তৈরি হয়েছে। সেইটা সাথে জনগণের একটা বড় অংশগ্রহণ আছে এবং এই জনগণের চাওয়াটা হচ্ছে যে এই আগের কাজগুলো আমরা আগের জায়গায় ফিরতে চাই না, আগের বন্দোবস্তে, আগের দখলদারিত্বে ফিরতে চাই না। এবং এটা কিন্তু একটা শক্ত প্রতিরোধ। এই প্রতিরোধের জায়গাটা রাজনৈতিক দলগুলোকে, দেশের রাষ্ট্র ব্যবস্থা, আইন কানুনকে, সবগুলোকেই কিন্তু মানে প্রভাবিত করছে। এবং এটার বদল ছাড়া যে আমরা একটা ফ্যাসিস্ট চলে গেল, এবার আমরা পুরো জিনিসটার একটা আবার পুনরায় একই ধরনের মৌরসি পাট্টা কায়েম হবে, সেটার আর কোনো জায়গা নেই। পরিষ্কারভাবেই বাংলাদেশ নতুন একটা গণতান্ত্রিক জায়গায় যাবে, জবাবদিহিতার জায়গায় যাবে। সেখানে হ্যাঁ, কোনো একটা দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তারা নিশ্চয়ই সরকার গঠন করবে, কিন্তু ওই একই কায়দায় দেশটা পরিচালনা করা, যে বিরোধী দল দমন পীড়ন, তাদেরকে মামলা দিয়ে সরকার গঠনের যে বিষয়টি, সেক্ষেত্রে ভোটের রাজনীতিতে
আপনার গণসংহতি আন্দোলনের অবস্থান কি বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা তো জনগণের একটা পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে চাই এবং সেটা গড়ে ওঠার জন্য আমরা সংগ্রাম করছি, আমরা লড়াই করছি সারা দেশের মানুষের সমস্ত ইস্যুতেই, এবং গণসংহতি আন্দোলনের বিকাশকে বাধাগ্রস্ত করে রাখার চেষ্টা বহুভাবে করা হয়েছে এবং এই বিগত ফ্যাসিস্ট সময়ে তো রাজনীতিই নানানভাবে সংকুচিত হয়ে পড়েছিল। সেইটার কারণে একটা বাধার সম্মুখীন হলেও আমরা আমাদের সাধ্যমতো লড়াই চালিয়ে গিয়েছি। সেই লড়াইয়ে জনগণের মধ্যে আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে বলে আমরা মনে করি এবং আমরা দেখতে পাচ্ছি সেটা সারা পাচ্ছি। সারা দেশেই বিভিন্ন জায়গায় আমাদের সংগঠন গড়ে উঠছে, দল গড়ে উঠছে এবং আমরা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আমরা জনগণের কাছে যেতে চাই, যে আমরা রাষ্ট্র পরিচালনার জনগণের প্রতিনিধি হয়ে উঠতে চাই। আপনাকে ধন্যবাদ। অবশ্যই। নাজিমউদ্দিন আলম, আমরা যদি একটা বিষয় আলোকপাত করতে চাই যে সাবেক এক মন্ত্রীর বিষয়ে একটি তথ্য আমরা পেয়েছি যে ব্রিটেনে তার 360টি বাড়ির সন্ধান পাওয়া গেছে, বিলাসবহুল বাড়ি, যেগুলোর বাজার মূল্য 32 কোটি ডলারের বেশি। তো এই বিষয়ে আসলে কি বলবেন, যে অতীতে যেটা হয়েছে ভবিষ্যতে কি একই জিনিস পুনরাবৃত্তি হবে কিনা, নাকি প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। না, এখান থেকে তো আপনার যে যারা সংবিধান সংশোধনের ক্ষেত্রেও আপনার দল কি ভূমিকা নেবে? আপনার যখন আপনার জবাবদিহিমূলক সরকার, যখন একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বমূলক নির্বাচিত এমপি হবে, আমাদের তো বিচার বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, পার্লামেন্ট, এগুলো তো সব আপনার এরা তো ভোটে নির্বাচিত না, এদের কোনো জবাবদিহিতা ছিল না। এই 17টা বছর আপনার তারা এই যে রাষ্ট্রের যে 3টা স্তম্ভ, হ্যাঁ, বিচার বিভাগ, আইন বিভাগ আর নির্বাহী বিভাগ, এ তো একেবারে দলকানা, একেবারে মানে নিজের পোষ্যপুত্রদেরকে বসে যা খুশি তাই করছে। ফলে বিএনপি আসলে এই সমস্ত লোকরা লুটপাট করছে, লুটপাট করতে সহজ হয়েছে, পার্লামেন্টের জবাবদিহিতা নাই, অপোজিশন নাই, হ্যাঁ, সুতরাং তারা প্রি স্টাইলে সব কিছু করছে, যার ফলে তো আজকে পরিণতি দেখেন তাদের। দুঃখজনক, লজ্জাজনক ব্যাপার, এত বড় প্রাচীনতম পার্টি, যে পার্টিটার তার পিতা যখন শেখ সাহেব যখন মৃত্যুবরণ করলেন, তখন বাংলাদেশের কোথাও দোকানে মিষ্টি খুঁজে পাওয়া যায় না, এত মিষ্টি বিতরণ হয়েছে, ইন্নালিল্লাহ পরে নাই, জানাজা পর্যন্ত ঠিকমতো হয় নাই, কত দুঃখজনক। আবার দেখেন ঠিক একই স্টাইলে, বাকশাল স্টাইলে, উনি এর চেয়ে তো আরও খারাপ স্টাইলে উনি রাজনীতি করলেন, আজকে তাকে পালিয়ে যেতে হলো, এবং তার যারা স্পন্সর আছে সব, মানে কত দুঃখজনক, তারা এইভাবে একটা পার্টি তারা করলো শুধুমাত্র এই আমরা এই দেশ আমার বাবা স্বাধীন করছে, এই যে দম্ভ অহংকার। আর যারা আছে অপোজিশন, এরা কিছুই না, হ্যাঁ, এরা কোনো মানুষই না, শুধুমাত্র আওয়ামী লীগ যারা আছে এরাই মানুষ, আর সব বাইরে যারা আছে সব রাজাকার। তো এই যে তাদের দম্ভ অহমিকা, তো এখন আপনি মনে করেন সামনে যে নির্বাচন হবে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত হবে, একটা সুষ্ঠু ভোট হবে, আমি চ্যালেঞ্জ করলাম, তখন জবাবদিহিতা থাকবে, তখন যে যা খুশি কখনোই এটা করতে পারবে না। সেই ভোটে কি আপনারা শক্তিশালী আওয়ামী লীগের অংশগ্রহণ প্রত্যাশা করেন? হ্যাঁ, এখানে আমাদের যেমন আমাদের 2টা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমাদের কিছু কিছু সমাজের জ্ঞানী ব্যক্তি যারা সিনিয়র, হ্যাঁ, যারা কখনো ইলেকশন করে না, বাট খুবই আমাদের দেশের জন্য খুবই তারা আমাদের সম্পদ, দেশের সম্পদ, এরকম কিছু আমাদের বিভিন্ন পেশাজীবী আছে, হ্যাঁ, শিক্ষক, বুদ্ধিজীবী, তাদেরকে নিয়েও একটা উচ্চকক্ষ করার আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান তার যে আপনার 31 দফা দিয়েছে, সেখানে কিন্তু উল্লেখ করেছেন এই ধরনের পরিকল্পনা আছে, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করা, আসলে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন কায়েম করা, বিচার বিভাগটাকে সুন্দরভাবে আপনার পৃথকীকরণ করা, আর পার্লামেন্টে যদি সচল হয়, জনগণের প্রতিনিধিত্বমূলক আপনার থাকে, তখন কিন্তু যা খুশি তাই করতে পারবে না, লুটপাট এত সোজা না। তো এটা তো এরা করছে এবং একই জিনিস হবে। তো এটা যদি একই জিনিস হয়, তাহলে সবাই, আমরা তো শিক্ষা গ্রহণ করেছি, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পরিণতি খুব ভয়াবহ হবে। আসলে কি করছে রাজনীতিবিদরা শিক্ষা গ্রহণ? হ্যাঁ, এটা করতে হবে, এটা কিন্তু ভিন্ন জিনিস। এবার যেটা হয়েছে আপনাকে, এটা কিন্তু ভিন্ন জিনিস। আপনাকে ধন্যবাদ। জুনায়েদ সাকিও বলে, আপনাকে ধন্যবাদ। স্বতঃস্ফূর্ত জুনায়েদ সাকি, আপনি নাজিমউদ্দিন আলমের আলোচনা শুনছিলেন, যেখানে বিভিন্ন বিষয় উঠে এসেছে। এখন যে বিষয়টি, ভবিষ্যতে তো নির্বাচনের ক্ষেত্রে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছে,
আপনারা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে কতটুকু সহায়তা করছেন, কিংবা আপনাদের সাথে কোনো কিছু আলোচনা করছে কিনা তারা? না, প্রথমত অন্তর্বর্তী সরকার গঠিতই হয়েছে শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষের সমর্থনের ভিত্তিতে, একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এটা গঠিত হয়েছে। ফলে আমাদের সকলেরই সমর্থন আছে। আমরা চাই এই সরকার তার দায়িত্বগুলো পালন করুক। সরকারের আমরা মনে করি যে দুটো গুরুত্বপূর্ণ কাজ, একটা হচ্ছে আশু কাজ, যেখানে হত্যাকাণ্ডের বিচার, শহীদ এবং তাদের জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করা, আহতদের দায়িত্ব নেওয়া, এখানে এই যে হত্যা কি বলে বিগত 15 বছরে যে লুটপাট, দুর্নীতি, গুম, খুন, সেগুলোর বিচারের আওতায় আনা এবং দেশে একটা সামগ্রিক স্থিতিশীলতা আনা, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর পুনর্গঠনের জায়গায় কাজ করা, এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ একটা গুরুত্বপূর্ণ জায়গা, কেননা সরকার লুটপাট করে আমরা জানি যে কি করেছে। ফলে সেই আশু কাজগুলো তারা করবেন এবং সেখানে তো আমরা চাই যে তারা আরও এফেক্টিভলি, মানে আরও কার্যকরভাবে দ্রুততার সাথে করবেন। অনেকগুলো জায়গায় একটু ধীর গতি আমরা দেখতে পাচ্ছি, সেগুলো দ্রুত তারা সম্পূর্ণ করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কি সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ জায়গা, মানুষের আয়ের সাথে ব্যয়ের যে বিরাট পার্থক্য, সেই পার্থক্যটাকে কিভাবে সাধারণ মানুষ স্বস্তি পাবে সেই জায়গাটাতে তাদের পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তাদের কাজ হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়াটাকে, উত্তরণটাকে সম্পন্ন করা। রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়ার মধ্যে আমরা দেখব যে প্রথমত একটা তো হচ্ছে আশু কতগুলো পুনর্গঠনের কাজ আছে, কিছু সংস্কারের জায়গা আছে যেগুলো প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর জন্যই দরকার। এর মধ্যে একটা বড় জায়গা হচ্ছে যে আমাদের সংবিধান যেটা আছে এটা একটা ফ্যাসিস্ট সংবিধানে পরিণত করা হয়েছে, কাজে এইটাকে একটা গণতান্ত্রিক সংবিধানে রূপান্তরিত করতে হবে এবং সেইটা করার প্রক্রিয়াটা কি হবে, সেইখানে একটা জাতীয় কনসেনসাস তৈরি করা, একটা ঐক্যমত্য তৈরি করা, রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার মানুষ, তাদের মধ্যে যাতে একটা ঐক্যমত্যর জায়গা তৈরি হয়, কারণ পার্থক্য তো থাকবেই। এখন অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে এই ঐক্যমত্য তৈরি ফ্যাসিলিটেট করা এবং সংবিধানটা কিভাবে গণতান্ত্রিক হয়ে উঠবে সেইটার পথ পদ্ধতি নিয়েও একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছানোর চেষ্টা করা। এই জায়গাটাতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশা অংশীজনকে একটা ন্যূনতম জায়গায় আনতে সক্ষম হবে, এটা তাদের গুরুত্বপূর্ণ। আমি এক কথায় আপনার কাছে জানতে চাই যে বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে অতীতে, এখনো বলছে, সেই সরকারের গণসংহতি আন্দোলন থাকবে কিনা? দেখুন, আমরা তো ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি এবং ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে লড়াইটা করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এখন ফ্যাসিস্ট ব্যবস্থার বদলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই। সেই ক্ষেত্রে আমাদের একটা কমন কিছু জায়গায় এগ্রিমেন্ট ছিল, কিছু পার্থক্য সত্ত্বেও 31 দফা আমরা একটা রাজনৈতিক লক্ষ্য তৈরি করেছিলাম সেই সময় যুগপৎ আন্দোলনের। সেই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে আগামী দিনে এই যে কি বলে যে রাজনৈতিক ঐক্যমত্য, তার মানে সংবিধান গণতান্ত্রিক করার পদ্ধতি এবং গণতান্ত্রিক একটা নির্বাচন, এই প্রশ্নগুলো নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্যের জায়গাতে পৌঁছাতে চাই। এই ধাপগুলো পেরিয়েই কিন্তু সরকার গঠনের প্রশ্ন, ফলে এই ধাপগুলোর মধ্য দিয়েই কিন্তু আমরা ভবিষ্যতের পথটা রচনা। আপনাকে ধন্যবাদ। নাজিমউদ্দিন আলম, চট্টগ্রামে সাবেক 3 সিইসির বিরুদ্ধে মামলা হয়েছে, এটি কি ভবিষ্যতে যারা এই দায়িত্বগুলো পালন করবেন বা এখন যারা দায়িত্ব পালন করছেন তাদের জন্য একটা মেসেজ কিনা? অবশ্যই। যারা এই ফ্যাসিস্ট সরকারকে যারা সহায়তা করেছে, যারা একটা মানে একতরফা নির্বাচন, দিনের ভোট রাতে ভোট সম্পন্ন করেছে, তো এরকম একটা অনৈতিক কাজ করেছে, জনগণকে ধোঁকা দিয়েছে, জনগণের সাথে বেইমানি করেছে, এদেশের জনগণ অ্যাকচুয়ালি তারা খুব স্বাধীন চেতা। আপনি জানেন মুক্তিযুদ্ধের চেতনাটা কি? মুক্তিযুদ্ধের চেতনাটা তো আপনার গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার। তো ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার তো ছিল না 17 বছর। তো এটা তারা তাদের আজ্ঞাবহ কিছু কিছু অফিসার, তারা দলকানা এদেরকে বসিয়ে তারা যা খুশি তাই করেছে। ফলে তারা 3টা নির্বাচন করেছে, নির্বাচন 14 সাল, 18 সাল, 24 সাল, এগুলো তো এদেশের জনগণ প্রত্যক্ষ করেছে। সেগুলো তো আপনার 24 সালে আমরা ইলেকশন করি নাই, এটাও কিন্তু আমাদের আন্দোলনের একটা আপনার মাইল ফলক। নাজিমউদ্দিন আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং জুনায়েদ সাকি আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনারা আমাদের অতিথিদের আলোচনা শুনলেন, তারা বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন এবং পরিশেষে এটি বলা যায় যে যেই সমস্যাগুলো অতীতে হয়েছিল সেগুলো থেকে আমাদের দেশের রাজনীতিবিদরা এবং প্রশাসন এবং যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তারা সৎ এবং সততার সাথে ভূমিকা পালন করবেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশা রেখে আজকের টু দ্য পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।